নরমাল ডিস্ট্রিবিউশন তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, তিনটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা ডিসকাস করছি। লাস্ট ক্লাসে বলেছি আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন। তো বাইনোমিয়াল এবং পয়সন এই দুটি ডিস্ট্রিবিউশন হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। যে ভেরিয়েবলটা র্যান্ডম, র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে? যে ভেরিয়েবলের প্রত্যেকটা মান তার গ্রহণ করার, ওই ভেরিয়েবলটা প্রত্যেকটা মান গ্রহণ করার একটা সম্ভাবনা থাকবে, একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, সেই ভেরিয়েবলটা হলো র্যান্ডম ভেরিয়েবল। যে কোনো ভেরিয়েবলকে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলবো না। সাধারণত র্যান্ডম ভেরিয়েবল তার মানগুলো র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে গ্রহণ করে থাকে। এবং আমি তোমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে তাও বলেছি, যে একটি এক্সপেরিমেন্টকে র্যান্ডম এক্সপেরিমেন্ট তখন বলা হয় যে ক্ষেত্রে দেখা যায় অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। দ্য আউটকাম অফ এ পার্টিকুলার trial is not known in advance. The experiment can be repeated under identical conditions. এই তিনটি কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা সেই এক্সপেরিমেন্টটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলে থাকি। এবং আমি তোমাদের দেখিয়েছি যে ধরো একটা কয়েনকে দুবার টচ করলে বা দুইটা কয়েনকে একবার টচ করলে আমাদের যে স্যাম্পল স্পেস অল পসিবল আউটকামস এর যে সেটটা আমরা পাই, যেটা ইউনিভার্সাল সেটের সাথে তুল্য, সেখানে আমি হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল এরকম লিখিয়েছি। এবং ওখানে দেখালাম যে এক্স যদি র্যান্ডম ভেরিয়েবল হয়, যেটা আসলে হেডের সংখ্যাকে ডিনোট করে, তাহলে এই ক্ষেত্রে এই এক্সপেরিমেন্টে এক্স এর মানটা হবে একটা হেডও পাবো না, অর্থাৎ টেল টেল, তাহলে 0। একটা হেড পেতে পারি তাহলে 1, আর দুইটা ক্ষেত্রে হেড পেতে পারি তাহলে 2। এই তিনটা মান 0, 1, 2 যদি একটা ফেয়ার কয়েনকে দুবার নিক্ষেপ করে থাকি বা দুইটাকে একবার নিক্ষেপ করে থাকি তাহলে। এবং এই ক্ষেত্রে আমি তোমাদের এটাও দেখিয়েছি যে তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে, এক্স যেহেতু একটা র্যান্ডম ভেরিয়েবল, তার তিনটি মান হচ্ছে এই ক্ষেত্রে 0, 1, 2। এখন 0 হওয়ার সম্ভাবনা কত? 0 মানে নো হেড, নো হেড, এটা সম্ভাবনা কত? কারণ নো হেড আছে কয়টা? একটা আউটকামে, টেল টেল, দুইটাই টেল টেল, কাজে এখানে সম্ভাবনা 4টার মধ্যে একটা অনুকূলে আছে, 1/4। কাজে নেক্সট হলো একটা হেড। একটা হেড আবার দুইবার পাওয়া যেতে পারে দুইভাবে, একটা হলো হেড টেল অথবা টেল হেড, যার কারণে এর একটা হেডের অনুকূলে আছে দুইটা উপাদান 2, আর টোটাল উপাদান সংখ্যা 4, 2/4। আর লাস্ট হলো দুবারই হেড, দুবারই হেড মানে আমরা হেড হেড, কাজেই একটা অনুকূল উপাদান সংখ্যা এই ঘটনার দুইবার হেডের ডিভাইড বাই টোটাল 4টা, এইভাবে 1/4। তাহলে আমরা পসিবল আউটকাম বা পসিবল ভ্যালু আমাদের যে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর ছিল 0, 1, 2, এদের প্রবাবিলিটি তাহলে পেলাম 0টা পেলাম 1/4, 1টার পেলাম 2/4, আর 2 হওয়ার এক্স এর মান তার সম্ভাবনা পেলাম 1/4, এবং টোটাল প্রবাবিলিটির মান 1 হতে হবে। এক্ষেত্রে আমরা দেখছি 1/4 প্লাস 2/4 প্লাস 1/4 যোগ করলে 4/4, দ্যাট মিনস 1 পেয়েছি। এই ক্ষেত্রে আমরা দেখছি এটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কারণ এর মানগুলো আমরা দেখছি এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে, কোনো ফ্র্যাকশনাল ভ্যালু বা রেঞ্জের ভিতরে যে কোনো মান এখানে হতে পারে না, সম্ভব নয়। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং একইভাবে পয়সন ডিস্ট্রিবিউশনও একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমি এও আলোচনা করেছি যে একটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেটি পয়সন ডিস্ট্রিবিউশনের রূপ পরিগ্রহ করে যখন দেখা যায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে দুটি প্যারামিটার রয়েছে, একটিকে বলা হয় n, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, and the another one is p, that means probability of success in each trial. যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n এর মান খুব বড় হয়, that means n tends to infinity, এবং p এর মান অর্থাৎ probability of success in each trial is very small,
that means p tends to 0. In that situation, binomial distribution tends to Poisson distribution, অর্থাৎ binomial distribution Poisson distributionের রূপ পরিগ্রহ করে। যখন ট্রায়াল সংখ্যা অনেক বেশি বড় হয় সেই অবস্থা এবং পি এর মান ছোট হয়, বিশেষ করে ট্রায়াল সংখ্যা খুব বড় হয়ে গেলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমাদের যে এম সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এই যে প্রবাবিলিটি ফাংশন, এই ফাংশন ব্যবহার করে আমরা প্রবাবিলিটি বের করা অনেক কঠিন হয়ে যায় এবং অসম্ভব হয়ে যায় অনেক ক্ষেত্রে। কারণ কম্বিনেশন এখানে যখন ধরো 5000 বার কয়েন টস করা হলো, 5000 সি 5000 সি 500, এক কম্বিনেশন ক্যালকুলেটর তো বলবে নো, অসম্ভব, ইম্পসিবল। তো এমনকি মেইন ফ্রেম কম্পিউটার অনেক সময় অসম্ভব হয়ে যেতে পারে, যার কারণে জেমস ডেভিড তিনি ডেভিড পয়সন তিনি এই ডিস্ট্রিবিউশনটা আবিষ্কার করেন। ওনার নাম অনুসারে এটি পয়সন বিন্যাস বা পয়সন ডিস্ট্রিবিউশন হিসেবে পরিচিত। এখন আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুটি প্যারামিটার রয়েছে, একটি এন আর একটা পি, কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হলো একটি এম। এম আমরা পেতে পারি এন আর পি গুণ করলে। আমি আরো পড়িয়েছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, এবং এই ক্ষেত্রে আমি তোমাদের এটা দেখিয়েছি মিন বড় ভেরিয়েন্স থেকে। পয়সন ডিস্ট্রিবিউশনে মিন ভেরিয়েন্স দুটি সমান, মিন এবং ভেরিয়েন্স দুটি সমান। অনেক সময় পরীক্ষা আসে বা ভাইভা বোর্ডে জিজ্ঞেস করে যে কোন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সমান, তখন আমরা বলবো পয়সন ডিস্ট্রিবিউশনের মিন ভেরিয়েন্স সমান। অপরদিকে চলো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে n যখন ইনফিনিটি, দ্যাট মিন্স ভেরি লার্জ, n টেন্ডস টু ইনফিনিটি, and p আর q, p and q are about equal, দুটি প্রায় সমান। in that situation binomial distribution tends to normal distribution, এবং আমি নরমাল ডিস্ট্রিবিউশনের যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি সেখানে বলেছি এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, বেল শেপড ডিস্ট্রিবিউশন। এটার প্রবাবিলিটি ফাংশনটার মান সর্বোচ্চ হয় যখন x ইজিক্যাল টু মিউ হয়। তারপরে আমি আরো বলেছি যে এই ক্ষেত্রে মিন মিডিয়ান মোড সমান এই নরমাল ডিস্ট্রিবিউশনে, এবং বিটার মান বিটা 1 এর মান 0 আর বিটা 2 এর মান 3। তারপরে হলো এটার পয়েন্ট অফ ইনফ্লেকশন দুটি, অর্থাৎ গতি পরিবর্তন, কার্ভটি দুটি জায়গায় গতি পরিবর্তন করে থাকে, একটি হলো মিউ প্লাস সিগমা আর একটা হলো মিউ মাইনাস সিগমা। এবং আমি আরো বলেছি যে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে দুটি প্যারামিটার রয়েছে মিউ এবং সিগমা, এই মিউ হলো আমরা লোকেশন প্যারামিটার হিসেবে আখ্যায়িত করে থাকি, আর সিগমাকে আমরা শেপ প্যারামিটার বলে থাকি, এবং আমি গ্রাফিক্যালি দেখেছি। এখন চলো তারপরে আমাদের আর বাকি আছে হ্যাঁ, অল অর্স মোমেন্টস অফ দিস ডিস্ট্রিবিউশন আর জিরো। যতগুলি আমি মোমেন্টস তোমাদের পড়িয়েছি, মোমেন্টস কাকে বলে মোমেন্টস পড়িয়েছি আমি, তোমাদের মনে আছে কিনা? সাম কনস্ট্যান্টস, মোমেন্টস আর সাম কনস্ট্যান্টস that are used to describe the characteristics of a frequency distribution পড়িয়েছি। তো যতগুলো অর্স মোমেন্টস আছে সবগুলোর মান জিরো হবে এই ক্ষেত্রে, এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। তারপরে এখন আসো আমরা বাড়তি একটু জিনিস দেখাবো, সেটি হলো যে নরমাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই এক্স এর মানটা, এক্স মানে কি একটা র্যান্ডম ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মধ্যে কি পার্থক্য? যেমন ধরো কোন একজন ছাত্রী বা ছাত্রের বা কোন একজন মানুষের লাইফ লেংথ কতদিন বাঁচবে আর কতদিন বাঁচবে সে। তো সায়েম আছো কিনা জানি না ক্লাসে, ধরো সায়েম আর কতদিন বাঁচবে এই কথা আমরা বলতে পারবো না কতদিন বাঁচবে, তবে এখন থেকে একটা হিসাব করে বলতে পারি, ধরো একটা রেঞ্জের ভিতরে এখন তার বয়স কত, ধরো যদি 22 বছর হয়ে থাকে বা 20 বছর হয়ে থাকে, তাহলে এর পরবর্তীকালে আরো কত বছর বাঁচবে আমরা বলতে পারি 100 বছর বাঁচতে পারে, আরো ম্যাক্সিমাম 100 বছর, যদি তাহলে টোটাল 120 বছর হবে। তা এটা অসম্ভব, তারপর আমরা কোনো মানুষ 120 বছর বাঁচতে পারে, অস্বাভাবিক কিছু না। তো এইভাবে একটা রেঞ্জের যে কোনো মান কারণ হতে পারে, আমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে দেখা যায়
আমরা বলছি যে হেডের সংখ্যা শূন্যটা, একটা, দুইটা, তিনটা, কিন্তু আমরা বলিনি হেডের সংখ্যা 1.225589। কিন্তু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে রেঞ্জের ভিতরে যে কোনো মান, একজন মানুষ 24 বছর, 3 মাস, 2 দিন, 3 ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, সেকেন্ডের আরো ভাগ করে ফেলতে পারবে, হ্যাঁ বাঁচতে পারে এক্স্যাক্টলি। তাহলে এই আবার এটাকে যদি আমরা ইয়ারে কনভার্ট করি আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু চলে আসবে। তাই আমরা বলবো যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল সেটা একটা রেঞ্জের যে কোনো মান গ্রহণ করতে পারে, এবং এই একমাত্র নরমাল ডিস্ট্রিবিউশন হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখন দেখো আমাদের এর ভিতরে মানে এই x এর মান, এই যে র্যান্ডম ভেরিয়েবল x এর মানটা মিউ হলো এই x এর মিন ভ্যালু, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু, আর সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই x এর মানগুলোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাতে দেখা গেছে যে এই মিন থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান বিয়োগ করলে এবং মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যোগ করলে যে দুইটা রেঞ্জ মানে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম এই ক্ষেত্রে, তাহলে এই লিমিটের ভিতরে x এর মানটা থাকার সম্ভাবনা হলো এই 68.26%, দ্যাট মিন্স 0.6826। আর x এর মান অর্থাৎ আমরা যে ভেরিয়েবলটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করে বলবো সেই র্যান্ডম ভেরিয়েবল x টার মান মিউ, অর্থাৎ x এর যে মিন ভ্যালু মিউ এবং তার থেকে 2 টাইমস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করলে এবং মিউর সাথে 2 টাইমস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যোগ করলে যেই লিমিটটা পাচ্ছি এই লিমিটের ভিতরে x এর মান বা র্যান্ডম ভেরিয়েবল মানটা থাকার সম্ভাবনা 95.44%। অথবা আমরা যদি পার্সেন্টে কথা না বলি, দশমিকে বলি, তাহলে বলবো 0.9544। তারপর হলো x এর মানটা মিউ প্লাস 3 টাইমস সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিউ থেকে 3 টাইমস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিয়োগ করলে এই যে লিমিটটা এর ভিতরে থাকার সম্ভাবনাটা র্যান্ডম ভেরিয়েবল x এর মান 99.73%, দ্যাট মিন্স 0.9973। আচ্ছা, এটা নরমাল কার্ভ থেকে বা নরমাল ডিস্ট্রিবিউশন আছে, সেটা প্রত্যেকটা বইয়ের পিছনে নরমাল ডিস্ট্রিবিউশনের জন্য প্রবাবিলিটি বের করা আছে, ওখান থেকে আমরা দেখাতে পারি। এখন দেখো কনফিডেন্স ইন্টারভ্যাল সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি এখানে দেখো 1.96 দিয়ে সিগমাকে গুণ করি এবং মিউ থেকে বিয়োগ করি আর মিউর সাথে যোগ করি, তাহলে দেখা গেছে যে এই যে ইন্টারভ্যালটা এটাকে বলা হবে একটা 5% তোমার সিগনিফিকেন্স লেভেল। আর তোমাদের মনে আছে কিনা সিগনিফিকেন্স লেভেল, লেভেল অফ সিগনিফিকেন্স কাকে বলে? আর যদি 100 থেকে 5% বিয়োগ করে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি 95%। এই 95% হলো কনফিডেন্স ইন্টারভ্যাল যদি 1.96 দিয়ে গুণ করি সিগমাকে, আর যদি 2.58 দিয়ে গুণ করি তাহলে এটা 99% কনফিডেন্স ইন্টারভ্যাল, এবং এই ক্ষেত্রে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স 1%। এইটা দুইটা ভ্যালু তোমরা মনে রাখতে পারো। এমনকি আরেকটা ভ্যালু আমরা বের করতে পারি, এখানে বইতে দেয়নি, মিউ মাইনাস 1.65 সিগমা আর মিউ প্লাস 1.65 সিগমা, তাহলে আমরা বলতে পারবো এটা 10% লেভেল অফ সিগনিফিকেন্স, অর্থাৎ 90% কনফিডেন্স ইন্টারভ্যাল। এখন কেউ বলতে পারো এই কনফিডেন্স ইন্টারভ্যাল কি দরকার স্যার, এই দুটা লিমিট বের করতে পারলে 90% কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা বলতে পারবো কোন একটা সাবজেক্টকে যদি নিই তার ধরো মার্কসের ডিস্ট্রিবিউশন বা ওজনের ডিস্ট্রিবিউশন যদি নরমাল হয় ওই ছাত্রদের ছাত্রীদের, তাহলে ওই মানটা এই রেঞ্জের ভিতরে থাকার সম্ভাবনা 95%। এইভাবে আমরা বলতে পারবো এই কনফিডেন্স ইন্টারভ্যাল আমরা এর মাধ্যমে বের করে এর মাধ্যমে এইভাবে কথা বলতে পারবো। যাই হোক, এখন দেখো তারপরে যে কথাটা একটু আগে বলছি, নরমাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য লিমিটিং ডিস্ট্রিবিউশন অফ বাইনারি ডিস্ট্রিবিউশন কখন, এন্ড যখন ইনফিনিটি আর পি আর কিউ প্রায় সমান হয়। এইভাবে আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের বিশেষ করে বৈশিষ্ট্য মানে প্রপার্টিজ গুলি, ধর্মগুলি আলোচনা করতে পারি। আর নরমাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যখন দেখা গেছে যে আমরা মিউর মানটা, এই যে আমাদের স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এই জায়গায় যদি মিউর মানটা 0 হয় আর সিগমার মানটা 1 হয়, তাহলে ওই তখন ওই নরমাল ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন, এবং সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনের ফর্মটা হয়ে যাবে সিগমা থাকবে না, সিগমা তো 1 এ থাকবে না, 1/√2 পাই ইনটু e⁻⁻½ ইনটু
এক্স স্কোয়ার, তো তখন আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনকে এক্স না বলে জেড বলতে পারি, জেড দিয়ে ডিনোট করে জেড স্কোয়ার। এই আর এখানে আমরা মিনের মান মাইনাস ইনফিনিটি থেকে মিনের মানটা সরি মিনের মানটা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হয়ে থাকে, সিগমার মান গ্রেটার দ্যান জিরো, কিন্তু তখন আমাদের এইটা কিন্তু স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মান তখন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স এর মান হবে, আর সিগমা কিন্তু জিরো, জিরো ধরতে হবে, মিন ভ্যালু জিরো আর স্ট্যান্ডার্ড ডিভিশন ওয়ান। এই হলো নরমাল ডিস্ট্রিবিউশনের মূলত ইয়ে। এখন চলো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তোমরা অঙ্ক আমি তো একটু ডিসকাস করেছিলাম, ঠিক তত স্যারের ওখানে ক্লাস কারেন্ট চলে গেছে, তো একটু ওয়েট করে সবাই আসতেছে স্যার।
তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার শোনা যাচ্ছে। কারেন্ট ছিল না, আমি ওয়াইডকে বলেছি আর কি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি এখন তাহলে প্রবাবিলিটিটাতে যাচ্ছি। দেখো, এই প্রবাবিলিটি ওই দিন ডেফিনিশনের কথা বলেছি। স্যাম্পল স্পেসটা কি জিনিস দেখো, কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি অলরেডি বলেছি র্যান্ডম এক্সপেরিমেন্ট কাকে বলে। কালেকশন অফ অল পসিবল আউটকামস ইজ কল্ড স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস কি জিনিস, যেমন আমরা একটা হেডকে যদি দুবার নিক্ষেপ করি, সরি একটা কয়েনকে, তাহলে যে হেড 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 টেল হেড টেল, এই চারটা আউটকাম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অর্থাৎ সেট সেট আকারে যখন লিখি, এটাকে স্যাম্পল স্পেস বলা হয়। তো একইভাবে আমরা যদি তিনবার নিক্ষেপ করি, তাহলে এটা 2^3, তার মানে 8টা আউটকাম আমরা পাবো। এই 8টা যদি একটা সেট আকারে লিখি, তখন এটা স্যাম্পল স্পেস বলবো। আর এই স্যাম্পল স্পেস প্রত্যেকটা আউটকামকে স্যাম্পল পয়েন্ট, বা আমরা এই ক্ষেত্রে স্যাম্পল পয়েন্ট বলা হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টকে স্যাম্পল পয়েন্ট বলতে পারি বা আউটকাম বলতে পারি, সমস্যা নেই এইটা। আর হলো ডিসক্রিট স্যাম্পল স্পেস, এখানে বলা হলো কারণ হলো কখনো এরকম হতে পারে আমাদের যে কয়টা শেষ করতে পারবো। এটা ডিসক্রিট স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস ইজ সেড টু ডিসক্রিট ইফ ইট কন্টেইনস ডিনিউমারেবল স্যাম্পল পয়েন্টস। এখানে অনেক সময় এরকম আমাদের হতে পারে যে যেমন দেখো, এ স্যাম্পল স্পেস কন্টেইনস নন ডিনিউমারেবল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস। আমাদের এইটা মানে হলো, আমি বুঝাতে চাচ্ছি যে স্যাম্পল স্পেস কখনো এমন হতে পারে যে আনকাউন্টেবল, সেখানে শেষ করা যাচ্ছে না। আর এখানে আমাদের যেমন আমরা সংখ্যায় গুণে গুণে একটা পর্যায়ে শেষ করছি, ডিসক্রিট স্যাম্পল স্পেস ওখানে শেষ করছি। আর কন্টিনিউয়াস স্যাম্পল স্পেস, এটা স্যাম্পল স্পেস এই দুটা দরকার নেই, এটা কাজে লাগবে না, তোমাদের দরকার নেই। স্যার কি করতে দিয়েছে এটা জানি না। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এইটা পড়লে কনসেপশন যথেষ্ট, আমি পড়িয়েছি একটু আগে। এই যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল কাকে বলে বলেছি। তারপরে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল মানে হলো যেখানে পূর্ণ সংখ্যা হবে, গুণবো আমরা। আচ্ছা, তারপর দেখো, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হলো যেখানে লিমিটের ভিতরে যে কোনো মান হতে পারে। আগে যে ডিসক্রিট কন্টিনিউয়াস পড়েছি ওই রকম পদ্ধতি। আচ্ছা, ইকুয়ালি লাইকলি কেস, ইকুয়ালি লাইকলি কেস কি জিনিস? ইকুয়ালি লাইকলি কেস হলো, যেমন ধরো আমরা যদি একটা ফেয়ার কয়েনকে টস করি, বা একটা ছক্কাকে, ছক্কার যদি প্রত্যেকটা পিঠ একই মেটাল দিয়ে তৈরি হয়, বা কয়েনের প্রত্যেকটা পিঠ একই মেটাল দিয়ে তৈরি হয়, ছক্কার ক্ষেত্রে প্লাস্টিক জাতীয় ছক্কাই তো আমরা জানি। তারপরে একই রকম যদি হয়, তাহলে ভর, তোমরা তো জানো ওজনের ক্ষেত্রে ভর একটা গুরুত্বপূর্ণ, মাছ মাছ একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ভরের। তাই ভরটা এখানে ব্যাপার হচ্ছে কোন মেটাল দিয়ে তৈরি, এটার উপর নির্ভর করবে ওজনটা বা নিচের দিকে পড়ার ক্ষেত্রে। এই কারণে আমরা একই রকম জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ ফেয়ার বা ফেয়ার ডাই বলে থাকি। ইকুয়ালি লাইকলি হলো সমসম্ভাবনা। যেমন একটা ছক্কাকে আমরা যদি নিক্ষেপ করি, প্রত্যেকটা পিঠে টপ পিচে ওঠার সম্ভাবনা 1/6। তাদের এই সম্ভাবনা যদি প্রত্যেকটা পিঠের বা ফেসের সম্ভাবনা সমান হয়, তাহলে এটাকে আমরা ইকুয়ালি লাইকলি কেসেস বলছি। 1 2 3 4 5 6 এই 6টা পয়েন্টকে। একইভাবে কয়েনের দুটা পিঠ আছে, আমরা একটাকে হেড একটাকে টেল বললে, এটা যদি উভয় পিঠের টপ পেজে ওঠার সম্ভাবনা যদি 50% হয় বা হাফ হয়, তাহলে আমরা এটাকে ইকুয়ালি লাইকলি কেস বলবো এই ক্ষেত্রে। আর এক্সহস্টিভ কেস হলো যতগুলি পসিবল আউটকাম হতে পারে সবগুলিকে একত্রে বলা এক্সহস্টিভ। যেমন ধরো আমরা হেড টেল এর বাইরে কিছু হতে পারবে না,
একটা কয়েনকে টস করলে, কাজে হেড আর টেল মিলিয়ে হলো এই টোটাল একত্রে এই দুইটাকে বলা হয় এক্সহস্টিভ কেসেস, আর বা অল পসিবল কেসেস এটাকে এক্সহস্টিভ বলা হয়। এর বাইরে কিছু হতে পারবে না। যেমন যদি ডাই বা ছক্কাকে নিক্ষেপ করা হয় তাহলে টপ পেজে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা উঠবে, কিন্তু এই 1 থেকে 6 এর বাইরে কিছু উঠতে পারবে না, 7 উঠবে না, 8 উঠবে না, এরকম নেই। কাজে এক্সহস্টিভ কেস মানে অল পসিবল কেসকে বলা হয় এক্সহস্টিভ কেস। প্রবাবিলিটির যে ডেফিনিশনটা আমি লাস্ট ক্লাসে একটু ডিসকাস করেছিলাম, মোস্ট প্রবাবলি ক্লাসে, যে আমি প্রবাবিলিটির সংজ্ঞাটা দিয়েছিলাম, যে তোমাদের বলেছি probability is simply mathematical measure of occurring of certainty of occurring an uncertain event, এইভাবে সংজ্ঞাটা দিয়েছি। এখন দেখো এটা হলো কমন একটা ডেফিনিশন আমি দিয়েছি। এখন এই প্রবাবিলিটি ডেফিনিশন কিন্তু 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ধরো ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেফিনিশন, তারপর অথবা এটাকে আমি বলতে পারি যে ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি, ফ্রিকোয়েন্সি ডেফিনিশন অফ প্রবাবিলিটি, সাবজেক্টিভ প্রবাবিলিটি, সাবজেক্টিভ ডেফিনিশন অফ প্রবাবিলিটি, আর হলো এক্সিওমেটিক ডেফিনিশন অফ প্রবাবিলিটি। নো প্রবলেম, একইভাবে আমি বলতে পারি ম্যাথমেটিক্যাল অর ক্লাসিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি এভাবে বলতে পারি, সমস্যা নেই। আরেকটা হলো যেটা ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি, ওটাকে আমরা এম্পিরিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি বা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনিশন অফ প্রবাবিলিটি বলতে পারি। তো এখানে ক্লাসিক্যাল ডেফিনিশন হলো, যেমন তোমাদের ক্লাসে টোটাল স্টুডেন্ট 60 জন আছো, তার মধ্যে ধরো মেয়ে আছো 25 জন। এখন একজন স্টুডেন্ট যদি র্যান্ডমলি নেওয়া হয়, সে মেয়ে হওয়ার সম্ভাবনা কত? কাজে এই মেয়ে শব্দটা এর অনুকূলে 25 জন আছো, কাজে 25 ডিভাইড বাই 60, এটা হলো ওই স্টুডেন্টটা মেয়ে হওয়ার সম্ভাবনা। বাবা আমি ক্লাসে আসছি অনলাইন, আমি পরে আপনাকে ব্যাক করব। তাহলে এটা ক্লাসিক্যাল। আর সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান 1 হয়। এটা আমরা 1 হলো শিওর ইভেন্ট। যেমন ধরো শিওর ইভেন্ট কি রকম, যে আমি যদি একটা ডাইকে রোল করি তাহলে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা নাম্বার উঠবে, এটা নিশ্চিত, 100% নিশ্চিত। 100% মানে 100 ডিভাইড বাই 100, সো 1। আর এখন যদি আমি বলি যে একটা ফেয়ার কয়েনকে বা একটা ডাইকে ফেয়ার ডাইকে টস করলে বা রোল করলে টপ ফেসে 8 পাওয়া, 8 উঠবে, এর সম্ভাবনা কত? 0, কারণ 8 নেই, 1 থেকে 6 পর্যন্ত আছে, কাজে এর বাইরে কিছু উঠবে না, অসম্ভব। যেভাবে আমি বলেছিলাম ধরো একটা মোরগ বাজার থেকে হোয়াইট কিনলা, আগামী 2 বছরের মধ্যে মোরগটা 5টা ডিম পাওয়ার সম্ভাবনা কত? হোয়াইট 5টা ডিম পারবে মোরগে, সম্ভাবনা কত? জি স্যার। মোরগ কিনেছো বাজার থেকে, মোরগটা আগামী 2 বছরের মধ্যে 5টা ডিম পারবে, তার সম্ভাবনা কত? স্যার 0। 0। মোরগ ওয়াহিদ মোরগ ডিম পারবে না, ও না ছেলে। স্যার 0% স্যার। হ্যাঁ 0% ছেলে, ও ডিম পারবে কিভাবে? অসম্ভব। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা তাহলে শিওর ইভেন্ট হলে 1, আর যদি অসম্ভব ইম্পসিবল ইভেন্ট হয় তাহলে তার সম্ভাবনা 0 বলবো। আর এখানে আরেকটা কথা হলো, মনে রাখবা যে আমরা ক্লাসিক্যাল ডেফিনিশন হলো ফেভারেবল কেসেস ডিভাইড বাই টোটাল নাম্বার অফ কেসেস, এটা হলো ডেফিনিশনটা এটা। আচ্ছা তারপর আমি সীমাবদ্ধতার কথা বলেছিলাম, এই বইটা আছে দেখি, এখানে অঙ্কগুলি দেখবা তোমরা এর আগে মানে যখন ইন্টারমিডিয়েটে বা এসএসসি লাইফে পড়েছো সেখানে দিয়ে অঙ্ক এখানে একই রকম। আর অ্যাটলিস্ট অ্যাডবেস্ট শব্দটা একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আমি জোরে গেলে অ্যাটলিস্ট মানে কমপক্ষে তোমাকে 5 টাকা দেবো, অ্যাটলিস্ট 5 টাকা, 2 টাকা দেবো না, আমি 5 এর নিচে দেবো না, 5, 6, 7 এভাবে হবে। আর আমি জোরে গেলে অ্যাডবেস্ট তোমাকে 5 টাকা দেবো, তার মানে 5 টাকার উপরে দেবো না, নিচে যে কোনোটা দিতে পারি, 0 দিতে পারি না, টাকা দেবো না, এও হতে পারে। আর ক্লাসিক্যাল ডেফিনিশন হলো n যদি নাম্বার অফ ট্রায়াল যদি অনেক বড়, ধরো ইনফিনিটি সংখ্যক হয়, তাহলে এই ডেফিনিশন অনুসারে আমরা মান পাবো না, মান বের করতে পারবো না। আর ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি এই ডেফিনিশন হলো এখানে m/n আর n টেন্ডস টু ইনফিনিটি, এটা হলো ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি ডেফিনিশন বা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনিশন। তবে এই ক্ষেত্রে ট্রায়ালকে
এই যে কত বড়, ইনফিনিটি কোনো নাম্বার না। কেউ বলবে ইনফিনিটি মানে 10,000, কেউ বলবে 1 কোটি, কেউ 1 লাখ। কাজে তখন প্রবাবিলিটির মান ভ্যারি একটু n এর মানের উপর ভ্যারি করবে। এখানে লিমিটেশন আছে, দেখো এই ডেফিনিশনের যে not possible to repeat trials under the condition এত সংখ্যক বার, ইনফিনিট সংখ্যক বার ট্রায়াল করা, এক্সপেরিমেন্টকে কন্টিনিউ করা এটা সম্ভব না। It is difficult to obtain probability of an event using this definition. It is difficult to obtain the probability of an event, কারণ কি এখানে যে কঠিন, একজন এক এক রকম মান পাবে, এইটা প্রবাবিলিটিটা ইকুয়াল হবে না। আর একটা হলো ইনফিনিট সংখ্যক বার যদি ট্রায়াল করা তো সম্ভব না। কাজে আমরা এটা কঠিন ব্যাপার। এটা কঠিন কেন? কারণ হলো যেহেতু আমার একই রকম একই কন্ডিশনে র্যান্ডম এক্সপেরিমেন্টের বৈশিষ্ট্য হলো যে একই কন্ডিশনে এক্সপেরিমেন্টটা রিপিট করতে হবে, কাজে এত সংখ্যক বার রিপিট করা তো একই কন্ডিশনে কঠিন। ইট ইজ ডিফিকাল্ট টু অবটেইন দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট ইউজিং দিস ডেফিনিশন। এই ডেফিনিশন অনুসারে প্রবাবিলিটি পাওয়া কঠিন, কারণ স্বাভাবিকভাবে এতবার সংখ্যক কি অগণিত সংখ্যক ট্রায়াল করা একই কন্ডিশন, এটা সো টাফ, যার কারণে এটা কঠিন প্রবাবিলিটি বের করা ডেফিনিশন অনুসারে। ভেন ডায়াগ্রাম তোমরা ছোটবেলায় জন ভেন এটা আবিষ্কার করেছে। ওই যে জাস্ট আমরা ধরো ইভেন্ট স্পেস এবং স্যাম্পল স্পেসটা যেটা ভেন ডায়াগ্রাম একটা বক্স টাইপের এঁকে ওটার ভিতরে আমরা সার্কেল টাইপের দিয়ে যে করি ভেন ডায়াগ্রাম। ধরো এ আর বি দুইটা ইভেন্ট যদি ইন্টারসেকশন থাকে তাহলে ক্রস করবে নতুবা করবে না, ওইটা ভেন ডায়াগ্রাম। আর প্রবাবিলিটি দুইটা ডেফিনিশন, এখানে একটা হলো অ্যাডিটিভ ল অফ প্রবাবিলিটি, সরি ডেফিনিশন না, লস অফ প্রবাবিলিটি দুইটা, অ্যাডিটিভ ল আর মাল্টিপ্লিকেটিভ ল। অ্যাডিটিভ ল অনুসারে যদি দুইটা ডিসজয়েন্ট হয় ঘটনা, ধরো আমাদের যদি এখানে এরকম হয় যে ছক্কা বিজোড় সংখ্যা, তাহলে 1 3 5, আর জোড় সংখ্যা 2 4 6, তখন এটা জোড় সংখ্যার ইভেন্ট, এটা বিজোড় সংখ্যার ইভেন্ট, তখন আমরা কিন্তু এই দুইটা একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে মানে ধরো দুইটা কমপক্ষে একটা ঘটবে, এটা এটার কমপক্ষে একটা ঘটবে। প্লাস মানে ইউনিয়ন, এই বইতে প্লাস দিয়েছে মানে যেটা আমরা অন্যান্য বইতে বা ছোটবেলা পড়ে এসেছি ইউনিয়ন, ইউনিয়ন A1 ইউনিয়ন A2 is equal to probability of A1 plus probability of A2 কখন হবে? যদি দুইটা ইভেন্ট ডিসজয়েন্ট হয়। ডিসজয়েন্ট মানে কি যদি তাদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে, কমন এলিমেন্ট না থাকে, যেমন এই সেটের কমন এলিমেন্ট, এই ইভেন্টের কমন, এই ইভেন্টের এলিমেন্ট গুলো কি কি বিজোড় 1 3 5 আর এটা হলো 2 4 6, তাহলে এই দুইটার মধ্যে কমন নেই, এই ক্ষেত্রে আমাদের তাই ইন্টারসেকশন 0। তাদের ডিসজয়েন্টের ক্ষেত্রে আমাদের তাদের কমপক্ষে একটা ঘটার সম্ভাবনার ক্ষেত্রে অর্থাৎ probability of A1 union A2 is equal to probability of A1 plus probability of A2 হবে। আর যদি আমাদের ইন্টারসেকশন থাকে তখন মাইনাস A1 ইন্টারসেকশন A2 হবে। এইভাবে আমরা ডেফিনিশনটা দিয়ে থাকি বিশেষ করে অ্যাডিটিভ ল। এবং যদি তিনটাও হয় A1 A2 A3, তখন আমরা এইভাবে এখানে দেখানো হয়েছে, দেখো পুরোটা এইখানে নেই মানে কি ওই পাশে চলে গেছে, আমার নোটের ওইদিকে চলে গেছে, এটা বুঝছো? আছে, এটা আছে, আমি দিয়েছি, এটা আছে, এটা কোন পাশে গিয়েছে, একটা ওই পাশে চলে গেছে, সেখানে আছে। তবে ডেফিনিশনটা আমি বলি, দেখি ছোট করে দিলে আসবে, জুমটা একটু কমিয়ে দিই। এই যে এখানে এই দেখা যাচ্ছে কিনা, এখানে দেখো এই পাশে যে মানে প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইজ ইকুয়াল টু কি, তখন প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস প্রবাবিলিটি অফ A3 মাইনাস প্রবাবিলিটি অফ A1 A2 মাইনাস A1 A3 মাইনাস A2 A3 প্লাস A2 A3। অর্থাৎ ধরো একটা রুমে
কি আছে, ডেইলি স্টার আছে, প্রথম আলো আছে, আর আরেকটা পত্রিকা ধরো ভোরের কাগজ বা অন্য কোনটা একটা কিছু। এখন একজন স্টুডেন্ট যারা তারা কি করতে পারে, কেউ তিনটা পড়তে পারে, কেউ যে কোনো দুইটা পড়তে পারে, কেউ বাংলা একটা ইংরেজি একটা পড়তে পারে, আবার কেউ হবে আর কি, মানে যে কোনো একটা পড়তে পারে অথবা যে কোনো দুইটা পড়তে পারে অথবা তিনটা পড়তে পারে। এই আমরা পেতে পারি যে কমপক্ষে একটি পড়বে, কমপক্ষে একটি পড়া মানে হয় যে কোনো একটা পড়বে, নাহলে যে কোনো দুইটা পড়বে, নাহলে তিনটা পড়বে, এটাকে বোঝায়। তাই এই ক্ষেত্রে আমরা প্রবাবিলিটিটা বের করবার সময় এই সূত্র ব্যবহার করব। এবং অঙ্কগুলি তোমরা করবে, যেমন প্লেইং কার্ডের অঙ্ক আছে, 52টা টাস্ক থাকে। একটা এখানে কার্ডের একটা উদাহরণ আছে, এক্সাম্পল দেওয়া আছে। কার্ডের মধ্যে লাল কার্ড 26টা আর কালো কার্ড 26টা থাকে, মোট 52টা কার্ড। তোমার এর মধ্যে ধরো হটকন, ডায়মন্ড, এগুলি তো তোমরা জানো, কার্ডের কথা জানো এগুলি। কাজে কিং, কুইন, টুইন এগুলি জানো। যেমন কিং থাকলে 4টা কিং, একটা হলো স্পেড আছে, ডায়মন্ড আছে, হার্টস আছে, হ্যাঁ ক্লাবস আছে। এগুলি মানে প্রত্যেকটা সুইট বলে, সুইট। এই প্রত্যেকটা সুইটে 13টা কার্ড থাকে, 4 13 52, এই 52টা কার্ড। লাল কার্ড 26টা। এই কার্ড সম্বন্ধে তো তোমরা জানোই, ওইটারও অঙ্ক টঙ্ক আসলে যাতে পারো। এখন দেখো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আমরা এখানে ব্যাপার হলো যদি দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা তাদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয়, তাহলে তাদেরকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। A1 আর A2 এই দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে যদি একত্রে ঘটার সম্ভাবনা আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয়। আর যদি এরকম হয় যে আমার এরকম যদি হয় এইটা দেখো যে একত্রে ঘটার সম্ভাবনা ইজিক্যাল টু, এখানে কি রকম, ধরো প্রবাবিলিটি অফ A1 ইনটু প্রবাবিলিটি অফ A2 গিভেন A1। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, ধরো একটা বক্সের মধ্যে একটু ইয়েতে যাই, হোয়াইট বোর্ডে, একদম আজকে যাওয়া হয়নি, তাড়াতাড়ি করে হোয়াইট বোর্ডে যাওয়া আজকে কঠিন হয়ে যাচ্ছে। এখানে ধরো একটা বক্সের মধ্যে 5টা, আচ্ছা 4টা রেড বল আর ধরো 6টা হোয়াইট বল আছে। এখান থেকে একটা বল যদি র্যান্ডমলি নেওয়া হয়, তার রেড হওয়ার সম্ভাবনা কত? রেড হওয়ার সম্ভাবনা কত? 4/6। এখন দেখো ওই বলটা যদি ফেরত দেওয়া হয় তাহলে আবারও রেড হওয়ার সম্ভাবনা কত? 4/6। আর যদি সে রেড হয় কিন্তু ফেরত না দেওয়া হয়, ফেরত দেওয়া হয়, তাহলে যদি এরপর একটা বল তোলা হয় তাহলে দ্বিতীয় বলটা রেড হওয়ার সম্ভাবনা কত? দ্বিতীয় বল রেড হওয়ার ক্ষেত্রে বল একটা কমে যাবে 9টা, আর আগের বলটা রেড ছিল, তাহলে এখন বল হবে 3টা। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হচ্ছে যে পরেরটা ডিপেন্ড করছে পরের সম্ভাবনা। আমি উইথ রিপ্লেসমেন্ট আর উইথ, তোমরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমি বলতে চাচ্ছি যে যদি আমি যে বলটা তুললাম ওই বলটা যদি বক্সের মধ্যে ফেরত দিয়ে দিই, তাহলে আমার পরের বলটা তোলার সম্ভাবনাটা আমার কোনো আগের বলটা যেহেতু দিয়ে দিয়েছি কোনো প্রভাব ফেলে না ইন্ডিপেন্ডেন্ট এই ক্ষেত্রে। কিন্তু যদি আমি না দিয়ে থাকি তাহলে কিন্তু দ্বিতীয়বার যে বলটা তুলবো ওই বলটা লাল হওয়ার সম্ভাবনা বা সাদা হওয়ার যেই বলো, তখন কিন্তু তোমার আগেরটা কি ছিল তার উপর নির্ভর করে। আগেরটা যদি লাল থাকে তখন পরের বলটা লাল হওয়ার সম্ভাবনা হলো 3/, না দিয়ে থাকলে 3/9। আর যদি আগেরটা লাল হয়ে থাকে, পরেরটা তুমি যদি আগেরটা হোয়াইট হয়ে থাকে, ধরো তুমি লাল বল তুলতে যাচ্ছ, তাহলে 4/9। আর যদি আগেরটা তোমার লাল হয়ে থাকে তাহলে 3/9। আগেরটা যদি হোয়াইট হয়ে থাকে তাহলে হবে 4/9। এইভাবে আমাদের নির্ভর করছে যে আগের বলটা কি তার উপর নির্ভরশীলতা।
তাই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কনজেক্টটা এখান থেকে এসছে। আর ওয়াহিদ, আজকে অ্যাটেন্ডেন্স কি করব? আজকের জন্য কি সবাইকে দিয়ে দেবো, যেহেতু লাস্ট ক্লাস আজকে? স্যার আপনার যা ভালো লাগে দিয়ে দেন। কি করব তুমি বুদ্ধি দাও। এগুলি অঙ্কগুলি তোমরা করবে আগের মতো অঙ্কগুলি। সবাই তো practice স্যার করবে। মোটামুটি আছে স্যার, দিয়ে দিতে পারেন স্যার। হ্যাঁ, সবাই আছো? মোটামুটি সবাই আছে স্যার। জি স্যার আছে। এখানে এই অঙ্কগুলি তোমাদের কমন, স্যার বেশি কঠিন অঙ্ক দেয়নি এখানে, আমি দিয়ে দেখেছি। মোটামুটি ভাবে যে ওই যে তাস হোক বলের হোক এই সমস্ত অঙ্ক টঙ্ক তোমরা পারো মোটামুটি, বা অতীতে বিশেষ করে এসএসসি লাইফ বা এসএসসি তে যখন করেছো তখন এগুলো পড়েছো। এখানে বালক বালিকার একটা বালিকার অঙ্ক দিয়েছে বয়, এইটাও পারবে, করা অঙ্ক, এগুলি প্র্যাকটিস করবে। আর কি আছে, প্রবাবিলিটি এখানেই শেষ। আচ্ছা দেখো অ্যাটেন্ডেন্স এখন কতজন আছো? 58 জন, প্রায় সবাই তো আছো, ঠিকই বলছো। আমি বাদ দিলে 57 জন আছো। আজকে তোমাদের একটু দেখতে চাই, অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, দাঁড়াও এখন দেখে দেখে অ্যাটেন্ডেন্স দেবো। স্যার আমার লাস্ট দিনের অ্যাটেন্ডেন্সটা মনে হয় দেওয়া হয় নাই। আচ্ছা বলি